স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকারের সুযোগ সৃষ্টি হয়েছে। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ভোটারের তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকা ভুক্ত ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকবে এই হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার 19 লাখের মতো ভোটার যোগ হতে পারে বলে ধারণা করছে কমিশন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা 12,18,05,160 জন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শফি, নির্বাচন কমিশনার তার বক্তব্য আমরা এরই মধ্যে পেয়েছি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কেমন এগোচ্ছে এবং সেই সাথে যারা নতুন ভোটার আছেন বা যারা সংশোধনের জন্য এসেছেন তারা কি বলছেন? আফরিন, প্রথমে বলে রাখি আজকের এই আয়োজনটি কিন্তু সাভার উপজেলা কেন্দ্রে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এই ঠিক 12টার সময় বেলুন উড়িয়ে কবুতর উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বৃন্দ। এর আগে কিন্তু বেলা 10:30টা থেকেই এই সব অতিথিরা এই সাভার উপজেলা পরিষদে আসেন এবং এখানে সাভার উপজেলা মিলনায়তনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও আয়োজন করা হয়। সেখানে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনারগণ। তারা কিন্তু জানিয়েছেন যে এবারের যে ভোটার কার্যক্রম হালনাগাদ কার্যক্রমটি রয়েছে সেটি পালন করার জন্য দেশব্যাপী প্রায় 60,000 সদস্য কাজ করবেন। তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং সেই ক্ষেত্রে তারা যেসব দিক নির্দেশনামূলক কথা বলেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেন শতভাগ ভোটার হালনাগাদ কার্যক্রমটি স্বচ্ছতার ভিত্তিতে করা হয়, সেই জন্য তারা অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যারা কাজ করবেন তাদের বিষয়ে যেটি বলেছেন নির্বাচন কমিশনাররা সেটি হচ্ছে যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন তারা যেন কাজ করার সময় শুধুমাত্র কানে শুনে যেন ভুলভাবে কোনো কিছু লিপিবদ্ধ না করেন, সে প্রয়োজনীয় যেসব কাগজপত্র রয়েছে সেগুলো যেন যাচাই বাছাই করে সে অনুযায়ী এই ভোটার তালিকাটা হালনাগাদ করেন। এইভাবেই যেন তারা কাজ করেন এবং প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়াটিও যেন নিশ্চিত করতে পারেন, সেই ধরনের নির্দেশনামূলক বেশ কিছু বক্তব্য দিয়েছেন। তো সব মিলিয়ে আজকে এই সারা বাংলাদেশে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সেটির উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই সাভার প্রধান নির্বাচন কমিশনার সেই কর্মসূচিরই উদ্বোধন করলেন। শফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মাধ্যমে এবং তারা কিন্তু তাদের যে দাবি অর্থাৎ ফলাফল পুনঃপ্রকাশের দাবিতেই কিন্তু আছে। যারা এখানে আন্দোলন করছে তাদের সাথে আমি প্রথমে কথা বলতে চাই এবং আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, একটু আপনাকে জানাতে চাই, আপনার কাছে জানতে চাই যে কেন এসেছেন এবং দাবিটা কি আপনাদের। আমরা এখানে মূলত এসেছি আমাদের দুটো দাবি নিয়ে, আমাদের মেধার সঠিক মূল্যায়ন এবং কোটা প্রথা বাতিল। আমরা কেন কোটা রাখবো? আপনারা যদি কোয়ালিটি ডক্টর চান অবশ্যই আপনাকে কোয়ালিটি এক্সামিনেশনের মাধ্যমে আমাদের এন্টার করার সুযোগ দিতে হবে। তো আমরা কোটা প্রথা বাতিল চাই এবং সাথে আমরা আমাদের মেধার সঠিক মূল্যায়ন চাই। আপনার সাথে কথা বলতে চাই, আপনারা কি কি দাবি করছেন? কেন যে আমরা মেইনলি দাবি করছি হলো একটা প্রপার এক্সামের মাধ্যমে যাতে আমরা পরীক্ষা দিয়ে চান্স পেতে পারি। আমাদের এখন এখানকার এক্সামের সিস্টেমটা এতটাই খারাপ যে আমাদেরকে বলা হয় যে আমরা অনুসরণীর কোশ্চেনে যদি কোনো ভুল থাকে সেই ভুলটাই যাতে দাগায় দিয়ে আসি। জি, আপনি বলছেন যে সিস্টেমের কথা, আপনি নিঃসন্দেহে আপনি শুনতে পাচ্ছিলেন। এখন শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু জড়ো হচ্ছেন ঢাকার স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতালে যে শিক্ষার্থীরা রয়েছে তারা সবাই, এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি যে এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করবে বলে আমাদেরকে জানাচ্ছে। এখন পর্যন্ত তারা এখানে আসেনি, তবে ঢাকার যে 3টি স্বনামধন্য প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, তারা এখানে একীভূত হয়েছেন। তারা দাবি করছেন যে ফলাফলের মধ্যে বৈষম্য হয়েছে, যে কোটাকে নিয়ে জুলাই বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের সেই প্রেক্ষাপটের এই কোটা যেন নতুন করে পুনর্বহাল না হয় সেদিকেই সজাগ থাকার জন্য এবং যে ফলাফলটি দেওয়া হয়েছে সেই ফলাফলটি পুনর্মূল্যায়নের জন্যই কিন্তু শিক্ষার্থীরা এখানে একীভূত হয়েছেন। জাতীয় পতাকা, প্লাকার্ড, ফেস্টুনের মাধ্যমে তারা তাদের দাবি দাওয়াগুলোকে প্রকাশ করছেন যেন কোনোভাবে জুলাই অভ্যুত্থানের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের যে চেতনা রয়েছে সেটিকে যেন কোনোভাবে
কোনোভাবে অবমূল্যায়ন করা না হয় এবং সেই সাথে শিক্ষার্থীরা এটাও ব্যক্ত করেছে যে যেভাবে ফলাফল দেওয়া হচ্ছে বা যেভাবে ভর্তি করা হচ্ছে সেভাবে আসলে আগামীর যে ভিত বা আগামীর ভিতকে গড়ার ক্ষেত্রে নতুন করে কোনো কিছু নতুন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। বড় একটা জটলা আমরা দেখতে পাচ্ছি এখানে, আসলে শিক্ষক থেকে শুরু করে যারা আছে সবাই আসলে তাদের কথাগুলো বলছেন, আদতে প্রকাশ করছেন যে কোনোভাবেই যেন এই বৈষম্য না থাকে এবং বৈষম্যহীনভাবে যেন খুব সুন্দরভাবে সাবলীলভাবে যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় এবং আগামীতে যারা চিকিৎসা সেবা দিবেন সেই গুরুত্বপূর্ণ অংশ তারা যেন আলাদাভাবে কোনো প্রতিবন্ধকতার মাঝে না থাকে এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা যায়। তো আপনি এই ছিল সর্বশেষ। লগ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই সংবাদ সংগ্রহে থাকবেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপনার মাধ্যমে আরও বিস্তারিত জানব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে রাত 1টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ হবে। সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। বিনিয়োগে আস্থা বাড়াতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপের আয়োজন করা হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আজ চীনের বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে আগামীকাল। এদিকে বিওএও ফোরাম সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং ও সাংহাইয়ের 2টি গবেষণা প্রতিষ্ঠানে কথা বলবেন। এ সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এই প্রকল্পে আগ্রহী বেইজিং, তবে স্বার্থ রক্ষা করে আঞ্চলিক ভারসাম্যে জোর দেবে ঢাকা। এদিকে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উড়োজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন। গাজায় ইসরায়েল আর হামাসের যুদ্ধবিরতির পর নতুন হাওয়া বইতে শুরু করেছে। 15 মাস পর ইসরায়েল মুক্তি দিয়েছে 90 ফিলিস্তিনিকে। তাদের মধ্যে 69 নারী ও 21 কিশোর। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাদের। এদিকে যুদ্ধবিরতির পর প্রথম একটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়। চারিদিকে এই উল্লাস কারাবন্দী নিজের স্বজনদের জীবিত ফিরে পাওয়ার। 15 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর কেউ ফিরে পেয়েছেন নিজের মা, বোন কিংবা স্ত্রী, আবার কেউ ফিরে পেয়েছেন আদরের সন্তানকে। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিকে স্বাগত জানানো হচ্ছে আতশবাজি কিংবা অশ্রুসিক্ত নয়নে। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাদের। রাতভর রামাল্লায় তাদেরকে বরণ করতে অপেক্ষায় ছিলেন স্বজনরা। সর্বপ্রথম মুক্তি দেয়া হয় পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এর নেতা খালিদা জারারকে। কয়েক মাস ইসরায়েলের নির্জন কারাবাসে বন্দী ছিলেন তিনি। এরপর থেকে একে একে মুক্তি দেয়া হয় অন্য বন্দীদের। মুক্তি পাওয়াদের মধ্যে 69 জন নারী ও 21 জন কিশোর। মনে হচ্ছে আমি নরক থেকে স্বর্গে এসেছি। বহু অপেক্ষার পর এই মুহূর্তের সাক্ষী হব কল্পনাও করিনি। গত 5 মাস ধরে আমি কারাগারে বন্দী ছিলাম। সেখানে আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়নি। না ছিল ভালো খাবার, না ছিল ভালো চিকিৎসা। তবে আমি আশাহত হইনি। এদিকে কেরাম শালম সীমান্তে 600টি ত্রাণবাহীর মধ্যে প্রথম একটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর আগে রবিবার গাজার আল সায়রা স্কোয়ারে বন্দী ইসরায়েলের 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও। স্থানীয় সময় সোমবার সকাল 11টার মধ্যে ক্যাপিটাল হিলে শুরু হবে শপথ অনুষ্ঠান। দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে হোয়াইট হাউসে। 40 বছরে এবারই প্রথম ক্যাপিটাল হিলের ভেতরে করা হচ্ছে মহা আয়োজন। শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য।
শপথ দিনভর অনুষ্ঠানে থাকছে সাবেক প্রেসিডেন্ট, ফেডারেল কর্মকর্তা সহ ট্রাম্প ভক্তরাও। এছাড়া থাকবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই। এরই মধ্যে ওয়াশিংটন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিন শপথের পর সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে সই করবেন গুরুত্বপূর্ণ নথিতে। বলা হচ্ছে, প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা ট্রাম্পের। প্রথম দিনেই শুরু হতে পারে অবৈধ অভিবাসীদের ধরা এবং বিতাড়িত করার অভিযান। বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তলানির দুই দল, ঢাকা ও সিলেট। ম্যাচ শুরু দুপুর 1:30টায়। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। আসরে 7 ম্যাচ খেলে 2 জয় নিয়ে টেবিলের 6 রয়েছে সিলেট স্ট্রাইকার্স। সর্বশেষ 2 ম্যাচে তারা হেরেছে চিটাগং ও রাজশাহীর বিপক্ষে। টপ 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই সিলেটের সামনে। বিপরীতে সিলেটের চেয়ে 1 ম্যাচ বেশি খেলা ঢাকা ক্যাপিটালস 4 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তলানিতে। খাতা কলমে এখনও প্লে অফের সুযোগ রয়েছে ঢাকার। অবশ্য সেজন্য নিজেদের প্রতিটি ম্যাচে জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। অপর ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ও রাজশাহী। হার দিয়ে আসর শুরু করলেও টানা 4 ম্যাচে জিতে নিজেদের জাত চিনিয়েছে চিটাগং কিংস। অবশ্য সর্বশেষ 2 ম্যাচে নামের সাথে সুবিচার করতে পারেনি কিংসরা। এবারের রাজশাহীকে হারিয়ে টেবিলের 3য় স্থান ধরে রাখার মিশন তাদের। বিপরীতে সমান ম্যাচে চিটাগংয়ের চেয়ে 2 পয়েন্ট কম নিয়ে টেবিলের 5-এ রয়েছে রাজশাহী। সবশেষ ম্যাচে খুলনার সাথে ভালো লড়াই করেও জয় বঞ্চিত হয়েছে তারা। এই ম্যাচে 2 পয়েন্টের দিকে নজর তাদেরও। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।